থিয়েটার নিয়ে আমার পড়াশোনা রবীন্দ্রভারতী, ডাইরেকশন নিয়ে মাস্টার ডিগ্রি করেছি, তারপরেও আমার মনে হয় আমি কিচ্ছু জানি না। মানে আমার কাছে পকেটে যদি 5 টাকা থাকে তাহলেও আমি জমিদার, পকেটে যদি 5000 থাকে তাহলেও আমি জমিদার। যাই না, কোনো একটা অদৃশ্য শক্তি বোধহয় কাজ করছে, যে কারণে আমি কাজ পাচ্ছি না। কাজ আসছে, মানে কাজ আসছে না তা নয়। অভিনেতার কি কোনো রকম কোনো রাজনৈতিক রং থাকে? এগুলো তো ম্যাক্সিমাম লোক হচ্ছে হাওয়া দেওয়া, গার্ডস নেই তাদের। ছাগল দিয়ে লাঙল চাষ হয়, লাঙল চাষ করতে বলদ লাগে। সময় কখনো ভালো যায়, খারাপ যায়। একটা শিল্পীর জীবনে তো কাজ থাকা না থাকা সব মিলেমিশেই হয়। যে তাদের নির্বাচনটা হয় যদি ইনস্টাগ্রাম ফেসবুকের ফলোয়ার দেখে, তারা শিল্পী পাবে না, অন্য কিছু পাবে। দেব ভাইয়ের ছবিতে কি মিঠুনদা কাজ করেনি? সেটাই তো বলছি, করেনি। কিন্তু সেই গার্ডস কজনের আছে? এই আরজিকর নিয়ে একটু কথাবার্তা বলে ফেলেছিলাম, এবার সেটা কারোর সম্মানে লেগেছে বোধহয়। না 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 না, আমি সিদ্ধারা বিক্রি করতে পারবো না বস। আমার সিদ্ধারাটা এমনি ভাঙা, ফলে ভাঙা সিদ্ধারাও বিক্রি নাই ভাই। 100 বার। আমি আগেও জমিদার ছিলাম, এখনো জমিদার, আগামীতেও থাকবো। পকেটে পয়সা থাকলেও জমিদার, না থাকলেও জমিদার। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি টলিউডের বেশ জনপ্রিয় একজন অভিনেতা। তিনি যখনই পর্দায় এসেছেন তখন দর্শক এক্সপ্লোর করেছে এক নতুন ব্যক্তিকে এবং ব্যক্তিত্বকেও বলা চলে। কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে নিয়েছেন অনেকটা বিরতি। কিন্তু কেন? সেই প্রশ্ন নিয়েই হাজির আজকে আমরা প্রদীপ দার সাথে। প্রদীপ ধর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রদীপ দা, সিটি সিনেমাতে তোমাকে অনেক অনেক অনেকটা স্বাগত। নমস্কার, দর্শককেও আমার অনেক অনেক প্রণাম। কেমন আছো আগে শুনি? অনেকটা বিরতি, অনেকটা গ্যাপ, তারপর আজকে আড্ডার জন্য আমার মানুষটিকে পেয়েছি। না না, একটা বিষয়ে আমি কেমন আছি, আমি আগেও বলেছি ভালো আছি, এখনও বলছি ভালো আছি, আগামী দিনেও ভালো থাকবো। আমি প্রতিটা মুহূর্তটাকে এনজয় করি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি। মানে আমার কাছে পকেটে যদি 5 টাকা থাকে তাহলেও আমি জমিদার, পকেটে যদি 5000 থাকে তাহলেও আমি জমিদার। কোন মন্ত্র চালনা করে এই ভালো থাকাতে? না, মন্ত্র কোনো চালনা করো না, এটা নিজের বলতে পারো। কারণ এই শক্তিটাই হচ্ছে বাঁচিয়ে রাখে। আমি যদি আছে খারাপ আছি, দুঃখে আছি, মরে আছি, এই সমস্ত ভাবতে থাকি না, সমস্ত নেগেটিভ থিঙ্কিংগুলো তোমার মাথার মধ্যে কাজ করবে। যত নেগেটিভ থিঙ্কিং, মানুষজন তোমার বন্ধুত্ব হবে, ফলে তুমি আস্তে আস্তে না নিজেকে কেমন যেন গুটিয়ে নিতে থাকবে, শুকিয়ে যেতে থাকবে, সেটা ঠিক হবে না। সেই কারণে আমি সবসময় পজিটিভ মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করি, নিজেকে পজিটিভ রাখতে ভালোবাসি। আর সেই জায়গা থেকেই আমি পকেটে 5 টাকার থাকলে সেই জমিদারের ওইটা একটু রাখি আর কি মনে। বর্তমানে তাহলে প্রদীপ ধরের অবস্থান কি জমিদারের জায়গাতেই? 100 বার। আমি আগেও জমিদার ছিলাম, এখনো জমিদার, আগামীতেও থাকবো। পকেটে পয়সা থাকলেও জমিদার, না থাকলেও জমিদার। এই যে পরপর হিট সিনেমা, না একটা কথা মানে ছেড়ে গেলাম আমরা, যে সেটা হচ্ছে তুমি আমাকে প্রথমে একটা প্রশ্ন করলে যে আমি নাকি বিরতি নিয়েছি বা অনেকটা দূরে সরে এসছি। না, সেটা আমার একটু জানিয়ে রাখা দরকার। দেখো, এটাই আমার রুটি রুজি, এখান থেকেই আমার খাবার তৈরি হয়, ফলে সেটা থেকে দূরে সরে এসছি বললে ঠিক বলা হবে না। আমি দূরে সরে আসিনি। যাই হোক, এখন সব অ্যাক্টিংয়ের তো অনেক ভাগ আছে। এখন বোধহয় আমি যে অ্যাক্টিংটা করতাম সে অ্যাক্টিংটা চাইছে না কেউ ডিরেক্টররা, প্রডিউসার বা প্রোগ্রামার এরা নয়, কেউ সেই কেউটা যে কে সেটা খুঁজে পাচ্ছি না। তা না হলে আমি আমার রুটি রুজি ছেড়ে আমি ঘরে বসে থাকবো? এটা হয় কোনো দিন? যাই না, কোনো একটা অদৃশ্য শক্তি বোধহয় কাজ করছে, যে কারণে আমি কাজ পাচ্ছি না। কাজ আসছে না তা নয়, কিন্তু সেগুলো ম্যাচ করছে না।
কোন একটা সময় গিয়ে সেটা কেমন যেন একদম কাছি। ধোঁয়াশার মধ্যে রয়েছে এই মুহূর্তে, নাকি একেবারে যখন বিরতির কথাটাই বললাম, কাজ এসেও যখন নেই তারপরেও কি ধোঁয়াশাটা কেটে গেছে, নাকি নিজে ফোকাস যে আমি আর ফিরবো না? ধোঁয়াশা না, আমি কোনো ধোঁয়াশার মধ্যে নেই। সময় কখনো ভালো যায়, খারাপ যায়। একটা শিল্পীর জীবনে তো কাজ থাকা না থাকা সব মিলেমিশেই হয়। আছি, চলছে, হবে। কিন্তু কেন এই পরিস্থিতির মধ্যে তোমাকে এসে দাঁড়াতে হলো? জানি না, এই আরজিকর নিয়ে একটু কথাবার্তা বলে ফেলেছিলাম। এবার সেটা কারোর সম্মানে লেগেছে বোধহয়। কারণ দেখো, এমন একটা চ্যানেলে বসে কথা বলছি, আমি এখানে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারবো না। ফলে সেই জন্যে, আর তুমি যদি আমাকে মানে বলো যে না তুমি বলো দাদা, তাহলে আমি খোলাখুলি একদম বলতে পারি, কিন্তু আমার মনে হয় না সেটা এইখানে বসে ঠিক হবে। যে ওই কিছু প্রতিবাদ, কিছু ভিডিও আমার বেরিয়েছে, তারপর থেকেই আস্তে আস্তে আমার স্টিল এখনও কাজ আসছে। এখনও বলতে আমি বলছি, দিন 4 আগেও একটা ছবির কাজ এসেছিল, তারা জানাবে বলেছে, সেটা এখনও জানায়নি। কিন্তু এমনও দিন ফেস করতে হয়েছে, সব ঠিক হয়ে আছে। আজকে ধরো বিকেল 6টায় গাড়ি আসবে আমাকে নিতে, বর্ধমানে শুটিং ছিল, 6টায় বেরোবো আমি। 5টা 15 নাগাদ আমাকে ফোন করে বলছে আমাদের শিডিউল চেঞ্জ হয়েছে। এবার আমার সঙ্গে ওই গাড়িতে আরও আমার সিনিয়র 2জন অভিনেতার যাওয়ার কথা ছিল, তাদেরকে ফোন করলাম, কি দাদা তাহলে তো আজকে যাওয়া হলো না, শিডিউল চেঞ্জ। বলছি কে বললো? বলছি না, আমার তো ক্যান্সেল করলো। আমি বললাম তাহলে আর নতুন কে উঠলো? একজন অভিনেতার নাম বলল, আমি তার নামটা আর বলছি না, তার তো কোনো দোষ নেই এখানে। আমি তখন বুঝলাম যে আমাকে কোনো কারণে পছন্দ নয়, বা তারা আমাকে অপছন্দ করতে বাধ্য হয়েছে, সেই কারণেই। কিন্তু বাধ্য হয়েছে এটুকু আমি জানি, কারণ পরবর্তীতে আমি শুনেছি যে আমাকে নেওয়া যাবে না। খোলাখুলি আড্ডা আমরা এখানেও দিতে পারবো, আমরা অন্য চ্যানেলেও সেটা দিতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা নিয়ে এত কথা হচ্ছিল, যে আরজি করে খোলাখুলি বক্তব্য রেখেছেন টলিউডের নানান বড় বড় অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু প্রদীপ ধর যিনি এত সিনিয়র, যিনি এতগুলো বছর ধরে নিজের রেপুটেশন তৈরি করেছেন, নিজের স্থান তৈরি করেছেন, সেই মানুষটা আরজি করের কিছু বক্তব্যের জন্য হারিয়ে গেল না। এবার ওই যে রাজনীতির একটা রঙও তো গায়ে আছে না। কিন্তু তুমিও তো রাজনীতির রং গায়ে নিয়েছো। না বলছি তো, রাজনীতির রঙও তো একটা গায়ে মেখেছি না। সেই রংটা মেখে আমি যখন প্রতিবাদ করছি, তখন তো তাহলে অন্য মানে তৈরি হয়। আজকে তুমি যদি একটা প্রতিবাদ করো, তুমি একটা সাধারণ মানুষ হয়ে গেলে, আর আমি যখন একটা রাজনীতি করছি প্রত্যক্ষভাবে, কোনো একটা দলের সঙ্গে আছি, তখন আমি একটা প্রতিবাদ করলে সেই প্রতিবাদটা কিছু তো রং মাখা প্রতিবাদ হয়ে গেল। প্রতিবাদের কি রং আদৌ হয়? প্রতিবাদের রং আদৌ হয় না, কিন্তু প্রতিবাদের কে রঙের মধ্যে ঠেলে দেওয়া যায়। তুমি অন্য রঙে নিজেকে মেশাওনি কেন? অন্য রং বলতে মানে যে প্রতিবাদের রং রয়েছে, যে প্রতিবাদ অন্য ধারা থাকলে অনেক রকম ভাবে মানুষের কাছে পৌঁছে। না 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 না, আমি সিদ্ধারা বিক্রি করতে পারবো না বস। আমার সিদ্ধারাটা এমনি ভাঙা, মানে ভাঙা বলতে খেলতে গিয়ে কোমরে লেগেছিল, আমাকে বেল্ট পরতে হয়, ফলে ভাঙা সিদ্ধারাও বিক্রি নাই ভাই। এতগুলো বছর ধরে যখন দেবজিৎ এবং এত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ তোমার, সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে একেবারে অতীতের পর্দাতে। না তুমি সবটাই বললে, এবার আমি বলি, এর মধ্যে আমি একটা ফ্রেঞ্চ মুভি করতে গেছিলাম ফ্রান্সে। এবার সেটা থেকে কিছু পয়সা পেয়েছি, সেই পয়সা দিয়ে এতদিন চলেছি। আবার সামনে নিশ্চয়ই এরকম কিছু একটা জুটে যাবে যেটা দিয়ে আবার চলবো। তাহলে এতদিনের জীবনযাপন কি সেই প্রথম থেকে অভিনয় যে এগুলো জমানো ছিল সেখান থেকেই রোজগার? তাছাড়া উপায় কি? চুরি ডাকাতি করতে পারবো? সেটা তো শিখিনি, আর মানসিকতাও নেই। ওই যে বললাম, সিদ্ধারা ভাঙা হলেও বিক্রি নাই। এই যে এতগুলো কাজ করেছো, যেটা বারবার বলছিলাম, এত হিট হিট সিনেমা, সেখান থেকে দাঁড়িয়ে এখন এই বিরতির পর্দাতে, যেটা বললাম যে লাইট ক্যামেরা অ্যাকশন এখন অনেকটা দূরে, কেন দেবজিৎ ডাকে না তাদের প্রিমিয়ারে? এটা কি করে আমি বলবো বলুন তো, কঠিন প্রশ্ন। দেখো একটা কথা বলি, টাচে থাকলে না সবাইকে মনে থাকে। আসলে সবাই প্রচণ্ড ব্যস্ত, যারা কাজের মধ্যে আছে, এই ব্যস্ততার মধ্যে থেকে
যদি সামনাসামনি থাকা যায় তখন সেগুলো মনে থাকে। এখন যেহেতু আমার কাজকর্ম সেই অর্থে নেই, সেই জন্য আমি তো সামনেও নেই। আর আমি ব্যক্তিগতভাবে সারাক্ষণ হ্যাঁ দাদা হ্যালো দাদা এগুলো কোনোদিন করিনি, করতে পারিও না। আর সেটা হয়তো আমার মানে কি বলবো ভুল বা ঠিক করি না এরকম কিছু হতে পারে, কিন্তু আমি এটা কোনোদিনই করিনি কাউকে। প্রয়োজন ছাড়া কাউকে অপ্রয়োজনে আমি গুড মর্নিং পাঠাইনি। মানে এই মানুষ বিরক্ত হয় তাতে। একটা ছবি দিয়ে একটা ফরওয়ার্ড করে দিলাম শুভ সকাল, বিরক্ত হয় মানুষ। আমি সেই বিরক্তিটা করতে মানে বিরক্ত মানুষকে করতে চাই না, সেই কারণে সেই লিয়াজোটাও নেই। আর সেই লিয়াজোটা নেই বলেই হয়তো, আর সামনে নেই বলেই হয়তো ভুলে গেছেন তারা। কিন্তু আমি যদি এখন তাদেরকে বলি দাদা কেমন আছো, তারা আমাকে পদা বলেই চিনবে। আর দেব ভাই তো আমাকে নাট ভাই বলে ডাকে। সেই নাট ভাইয়ের পরিচয় কি এখন রয়েছে তার কাছে? দেখা হলে তো সুন্দর কথায় আমার জড়িয়ে ধরে। এই যেমন কদিন আগে কোথায় একটা দেবের সঙ্গে দেখা হয়েছিল, তো আমরা তো মানে মানে ও আমার থেকে এতটা লম্বা যে আমি ওর মানে গলা অবধি পৌঁছতে পারিনি, কিন্তু আমরা দুজনকে জড়িয়ে ধরেছি। অস্বীকার করবো কেন? কেন ডাকে না বা কেন করো না? তাহলে সেও তো এখন প্রডিউসার হয়েছে, তুমি একজন। না 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 না, এই 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 যে রংমাখা রাজনীতি অমুক তমুক এতগুলো কথা আমি বললাম, তো তারপরে এই যে কেন ডাকে না এই শব্দটা একজন শিল্পী আমি হিসেবে বলতে পারি না। অভিনেতার কি কোনো রকম কোনো রাজনৈতিক রং থাকে, সে যে দলেই কাজ করে? না না, আমি এটাই বলছি যে অভিনেতার রাজনৈতিক রং থাকে না। সেটা আমরা তো দেখেছি। দেব ভাইয়ের ছবিতে কি মিঠুনদা কাজ করেনি? সেটাই তো বলছি, করেনি। কিন্তু সেই গার্ডস কজনের আছে? দেব অধিকারী কজন আছে কলকাতা ইন্ডাস্ট্রিতে? তাও কি দেব ভাইকে ট্রোলড হতে হয়নি যে কেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে হয়েছে, করা হয়েছে? তাহলে দেব ভাইয়ের গার্ডস আছে তাই সেগুলো করতে পারে। আমাকেও তো ডেকেছিল এই লাস্ট ছবিতে রঘু ডাকাতে, একটা ছোট্ট চরিত্রের জন্য আমায় ডেকেছিল। কিন্তু আমার সেই দিন কি একটা ব্যক্তিগতই কাজ ছিল, যে কাজটার জন্য আমি ডেটটা দিতে পারিনি। সোহম তো আমায় ডেকেছিল এই বিজেপি জয়েন করার পরেও। লাল সুটকেস, এলএসডি লাল সুটকেস যে ছবিটা, আমি ছিলাম তো। সুতরাং এইটা নয়, এই গার্ডস কজনের আছে তুমি দেখো। গার্ডস যদি থাকে না, তারা কিছু সিদ্ধান্ত নিতে পারে। এখানে তো ম্যাক্সিমাম লোক হচ্ছে হাওয়া দেওয়া, গার্ডস নেই তাদের। তারা বলতে পারে না যে আমার এটা চাই। ছাগল দিয়ে লাঙল চাষ হয়, লাঙল চাষ করতে বলদ লাগে, তাহলে যে তারা মেনে নেয়। ইন্ডাস্ট্রির এত নাম, এবং বর্তমানে ছবি কিসের নাম, কার নাম? টলিউডে দাঁড়িয়ে ছবির এত এত নাম এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, তারপরেও কি সত্যি ছাগল দিয়ে লাঙল চালাচ্ছে? আপনি একটু টালিগঞ্জের এই ক্যামেরা ছাড়া নিয়ে গিয়ে কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলুন না, সব উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমি প্রত্যেকটা টেকনিশিয়ানকে প্রশ্ন করুন আলাদা করে, একটু বন্ধুর মতো মিশুন কারোর সঙ্গে, মিশে একটু আপনার ব্যক্তিগত প্রশ্নগুলো করুন। ক্যামেরাটা রাখলে তারা একটা কথা বলবে না। এই যে ধোঁয়াশার মধ্যে থাকে মানুষ এবং বাইরে একটা আবরণ নিয়ে ভেতরে একটা মানুষকে বাস করায়, সেটা কেন করায়? সেই ভয়টা কারা তৈরি করে দেয়? কারা তৈরি করেছে এটা ক্লিয়ার করতে হবে। না, টালিগঞ্জ যারা মানে পরিচালনা করছে তারাই ভয় বাতাবরণ তৈরি করেছে। কিন্তু কেন এইটুকু? টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আমাদের একজন হেয়ার ড্রেসার সুইসাইড করতে গেছিল, জানো তো? কেন গেছিল? প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তো একটা সীমিত জায়গায়, একটা জায়গায় গিয়ে সীমিত হয়, সেখান থেকে টলিউডেরও কোথাও গিয়ে একটা শেষ হয়েছে। কিন্তু এত ছোট একটা ইন্ডাস্ট্রি, সেখানে সবাই সবাইকে চেনে, সবাই সবার সাথে কাজ করেছে এতগুলো বছর, তারপরে হয়েছে কেউ মেগাস্টার, হয়েছে সুপারস্টার, কেউ লেডি সুপারস্টার, তারপরেও দাঁড়িয়েও কি এই জিনিসগুলো এখনো ফেস করতে হয়? তুমি কি এখনো ফেস করেছো এইগুলো বা করছো? দেখো, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, তাহলে দেখবে সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। আগে বছরে কটা করে ছবি হতো? একটা লিস্ট
লিস্ট থাকতো 2011-র আগে বছরে কটা করে ছবি হতো? আমি একদম স্পেসিফিক বললাম 2011-র আগে বছরে কটা ছবি রিলিজ হতো। এখন কটা ছবি হয়? কটা ছবি হয় বছরে? আগে কত ছোট প্রডিউসার ছিল, আজকে একটা ছোট প্রডিউসার কাজ করার সাহস দেখাতে পারে? যদিও বা সাহস নিয়ে একটা ছবি করলো, তারা হল পায়? তাহলে এই হল পাওয়া, তাদের ছবিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এগুলোর তো অনেকগুলো জায়গা আছে। সেই জায়গাগুলো কাদের হাতে বন্দী হয়ে আছে? কাদের ছাড়পত্রে এই জায়গাগুলো পাওয়া যায়? নন্দনে কোন ছবিটা চলবে, কোন ছবিটা চলবে না, কারা ঠিক করে? এগুলো প্রশ্ন করো, তাহলে উত্তর পেয়ে যাবে। নিজের কাছে করো। আমরা যেমন একটা চরিত্র করতে গেলে একটা চরিত্রের কোটি কোটি প্রশ্ন নিজেকে করি। এ খায় না খায় না, এ ঘুমায় না ঘুমায় না, এ পড়াশোনা জানে না জানে না, এর বাড়ির লোক আছে না নেই, বোকা বোকা প্রশ্নগুলো নিজেকে করতে হয়। ওই রকম প্রশ্নগুলো তুমি করো, দেখো সব উত্তর পেয়ে। তুমি যখন বললে যে ছবি আগে অনেকগুলো ছবি হতো, হল ছিল, প্রডিউসার সাহস নিয়ে ছবি করতেন, এখন সেগুলো হয় না, তাহলে বাংলা ছবির যে এত রমরমা আমরা কথা বলছি, যে এত এত হিট ছবি, এবং 2024 থেকে বলা হচ্ছে দেবের হাত ধরে ইন্ডাস্ট্রির মোড় ঘুরেছে, তাহলে সেগুলো কি সত্যি মিথ? তাহলে এই যে কথাটা বললে তুমি 24 থেকে বাংলা ছবির মোড় ঘুরেছে, তাহলে মোড়টা মরেছিল কবে? না, আমাকে এই উত্তরটা দিতে হবে তো। 24 সালে যদি বাংলা ছবির মোড় ঘোরে মানে ভালোর দিকে, তাহলে খারাপটা কখন থেকে ছিল সেটা আমায় বলো। 2010-এর পর থেকে একটা বাংলা ছবির অধঃপতন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি তোমায় বলে দিচ্ছি। অধঃপতনটা হয়েছিল সারদার ঘটনার পর থেকে। সারদা স্ক্যামটা যখন এলো না মার্কেটে, তারপর থেকে বাংলা ছবি শেষ। ইদানিং কথা হচ্ছে যে নাকি এখন শিল্পী তৈরি হয় না নতুন করে, এবং যারা লিখছেন, সিনেমা দেখে রিভিউজ দিচ্ছেন, যে একটা গল্প দিচ্ছে তার কোনো কনক্লুশন নেই। শুনুন, আমি একটা কথা বলি, শিল্পী তৈরি হয় না, শিল্পী তৈরি করতে জানে না এখানকার লোকজন। খুব সাহস নিয়ে সত্যি কথাটা বললাম। আর্টিস্ট ঠিক হয়, তার ইনস্টাগ্রামে কত ভিউয়ার্স আছে, কত ফলোয়ার আছে, এইটা দেখে তার আর্টিস্ট নির্বাচন হয়। বর্তমানে তো তাই হচ্ছে। তাহলে সেইটা যদি তাহলে এই কথাটা আসছে কি করে যে শিল্পী তৈরি হয় না? কারা বলছেন এই সমস্ত নোংরা কথা? আপনারা শিল্পী নির্বাচন করবেন তার কটা ভিউ আছে সেইটা দেখে, আবার তার থেকে অভিনয়টাও চাইবেন। তোমার কি এখন মনে হচ্ছে নতুন করে স্কুলিং করা প্রয়োজন? আমি সব সময় শিখেছি, এখনো শিখছি, আগামীতেও শিখব। আসলে কি জানো তো, আমি 88 সাল থেকে থিয়েটার করেছি। আমি যখন ক্লাস 4, থিয়েটার নিয়ে আমার পড়াশুনো রবীন্দ্রভারতী, ডাইরেকশন নিয়ে মাস্টার ডিগ্রি করেছি। তারপরেও আমার মনে হয় আমি কিচ্ছু জানি না। অনেক বিজ্ঞ লোকজনের কথা শুনি, আমি তখনও শুনি, কারণ আমার মনে হয় যে না জানে তার থেকেও অনেক কিছু জানার আছে। আমরা যাকে ভাবছি জানে না, তার থেকেও জানার আছে। সেই জন্য আমি সবসময় শিখি। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু যে মানুষজনগুলো বলছে অশিক্ষিতের মতো যে শিল্পী তৈরি হয় না এখন, তাদের মাথায় এই কথাটা ঢুকিয়ে দেবেন ভালো করে, যে তাদের নির্বাচনটা হয় যদি ইনস্টাগ্রাম ফেসবুকের ফলোয়ার দেখে, তারা শিল্পী পাবে না, অন্য কিছু পাবে। এই যে এখন কদর শব্দটা খুব বলা হয়, যে শিল্পীর কদর করা হয় না, এবং তোমাকে যেটা আমি প্রথমে অফ ক্যামেরা বলেছিলাম, তোমার মতো একজন অভিনেতা যেটা মানুষকে হয়তো পর্দায়, মানে মানুষ যখন তোমাকে পর্দায় দেখতো তখন হয়তো একটা নতুন ব্যক্তিকে এক্সপ্লোর করতো, বা একটা নতুন বন্ধুকে, বা একটা পাড়ার দাদাকে, বা একটা নিজের সহকর্মীকে, কিন্তু সিনিয়র জুনিয়র রেসপেক্টও নির্বিশেষে হয়, মানে ছোট হোক বড় হোক। সেই ক্ষেত্রে এখন শিল্পীদের কদর আর হয় না। সেটা কি অভিনয়ের জন্য হয় না, নাকি ইন্ডাস্ট্রির জন্য হয় না, নাকি আরো কোনো পলিটিক্স, যেটা মানে অদৃশ্য পলিটিক্স যেটা মানুষকে পরিচালনা করছে? দেখুন, আমি একটা কথা বলি, আপনি আমার বাড়িতে এসছেন, আমার সঙ্গে কথা বলছেন, আমি তো বেশ কিছুদিন অভিনয়ের মধ্যে নেই,
তারপরেও তো আপনি আমার সঙ্গে সুন্দর করে কথা বলছেন, আমার তো মনে হচ্ছে আমার কদর কমেনি কোথাও। তা আমিও রাস্তায় বেরোলে আমার সঙ্গে এই দাড়ি মুখ নিয়েও লোকজন ছবি তোলে, চিনতে পারে, কেমন আছেন জিজ্ঞাসা করে, তার মধ্যে থেকেও আমি কদর পাই। তাহলে কদর পাই না এই শব্দটা বা কদর দেওয়া হয় না শিল্পীদের, এটা আমি বিশ্বাস করি না। কদর পেতে জানতে হয়, কদর অর্জন করতে হয়। আমি যদি আপনার সঙ্গে নোংরা ব্যবহার করি, তোমার সঙ্গে নোংরা ব্যবহার করি, তুমি কি আমাকে দাদা ভালো আছেন আবার আসবেন নোংরামি করতে এটা বলবে? তাহলে আমি তোমাকে রেসপেক্ট করলে তুমি অবশ্যই আমাকে রেসপেক্ট করবে। তুমি যাদের নিয়ে কথাগুলো বলছো আমি জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথা উপরই বলে দিই, তুমি যে কোনো একটা সেটে চলে যাও, আজকে সেটে গিয়ে তুমি গিয়ে দেখবে সিনিয়র আর্টিস্ট দাঁড়িয়ে আছে, জুনিয়র আর্টিস্ট চেয়ার, জুনিয়র আর্টিস্ট বলবো না, যারা বয়সে জুনিয়র আমি তাদের বলছি, তারা চেয়ারে বসে আছে। উঠে যে সিনিয়রকে বসতে দিতে হয় সেই বোধটুকু তাদের এখনো হয়নি। বোধটা হতে হয়। এই বোধটা শুধু আমি এমএ পাস, আমি বিএ পাস এটা দিয়ে হয় না। এই বোধটা এখানে থাকে, বিবেক দিয়ে হয়। এই যে এখন একটা রেষারেষি চলে যে আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বলো, এইগুলো তো তোমাদের আমি মানি না, আমি মানি না, আমি বড় আমি ছোট, এগুলো আমি যাই না। আমি কোনোদিন এটা ভাবিনি, বা কেউ ভাবছে সেটা আমি শুনিও নি। দেখো, আমি বড় ছোট বিচার করবে আমার কাজ। আমার কাজ যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমি তার কাছে বড়। আমার যদি কোনো কাজ আমার কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি খারাপ মানে কি, মানে সেই বড় জায়গাটা নিতে পারিনি। আমি যে সবাইকেই আনন্দ দিতে পেরেছি, সবাইকে খুশি করতে পেরেছি এমনটাই তো নয়। আমার অভিনয় আরো এক্সপেকটেশন যদি কারো থেকে থাকে তাহলে তো আমি তো সেই জায়গায় পৌঁছতে পারিনি। বিষয়টা এরকমই। এই যে একজন অভিনেতা, এত বছরের সিনিয়র অভিনেতা হয়েও সাদা মাটা জীবন কাটানো, কিন্তু এই যে বর্তমানে সমাজ এখন একটা ওই মানে চাকচিক্যময় দুনিয়ার মধ্যে সবাই ঢুকে রয়েছে, এবং একটা বড় গাড়ি, বড় বাড়ি, বড় পাব, বড় রেস্টুরেন্টে না গিয়ে সেখানে হয়তো নিজেকে প্রমাণিত করা হয় না যে আমি একজন সাকসেসফুল ব্যক্তি। কিন্তু তুমি একজন সাকসেসফুল, একজন সিনিয়র, একজন অভিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও নিজেকে এইসব থেকে কেন দূরে রেখেছো? দেখো, আমি কিভাবে রেখেছো? সাদামাটা বলছো, ওই যে শুরুতেই আমি বলেছি, আমি 5 টাকা পকেটে থাকলো জমিদার, 5,000 টাকা থাকলো জমিদার। জমিদারটা নিজেকে ভাবতে হয়, এটা নিজেকে ভাবতে হয়। আমি যতটা সাদামাটা বলছো আমি মেনে নিলাম সাদামাটা। আমি সত্যি খুব সাধারণভাবে চলতে পছন্দ করি। আমার বাড়ি হচ্ছে মানে ছোটবেলাটা হচ্ছে গোবরডাঙ্গা থেকে আমার স্কুলিং। তারপর আমি কলকাতায় এসেছি উচ্চ মাধ্যমিকের পর। কিন্তু ওখানে আমি থিয়েটারটা করেছি। কলকাতায় যখন এসেছি ট্রেনে করে আসতাম। আমি এখানে অভিনয় যখন করতে করতে আমাকে মানুষজন চিনতে পারে, আমার থেকে মানে এই শিয়ালদা স্টেশনে ঢোকাটা একটু চাপের। আমি জেনেও আমি ট্রেনে যাতায়াত করতাম। আমার কি গাড়ি ছিল না? গাড়ি ছিল। আমি অভ্যাস রেখেছি। আমি আজকের দিনের কথা মাথায় রেখেই বোধহয় আমি এই অভ্যাসটা রেখেছিলাম, যে যেদিন কাজ থাকবে না সেদিন তো এই লাক্সারিপনাটা তো আমার আর চলবে না। তাহলে সব কিছুর মধ্যে থেকে তোমাকে তৈরি রাখতে হবে। আমি ওই কারণে ট্রেনে চড়েছি, বাসে চড়েছি, হেঁটে চড়ি, হাফ প্যান্ট পরে ঘুরি, হাওয়াই চপ্পল পরে ঘুরি, এক মুখ দাড়ি নিয়ে ঘুরি, আবার দামি ঘড়ি পরেও ঘুরি। মানে বিষয়টা হচ্ছে এইরকম, আমি সব কিছু, আমার কোনো কিছুতে কোনো মানে অসুবিধা নেই। তুমি যদি আজকে আমাকে বলো যে শ্মশানে কাজ আছে, মানে একটু হেল্প করতে হবে, আমি চলে যাব, আমার অসুবিধা হবে না। এইভাবেই কি থাকতে হয়? সব পাত্রের একই জল হয় না, সবাই পারে কিনা আমি জানি না, তবে আমি পারি। তবে ওই যে একটা জিনিস, ভাঙা কোমর হলেও সিদ্ধারা বিক্রি নাই। যখন অভিনয় শুরু করেছিলে তখন তো জানতে যে ইনসিকিউরিটিটা হবে। দেখো, আমি অভিনয় শুরু করেছিলাম মানে আমি অভিনয় করতে ইন্ডাস্ট্রিতে আসিনি, এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম মেকআপ আর্টিস্ট হিসাবে, মেকআপ করব বলে।
আমি মেকআপের কাজ শুরু করেছিলাম, বেশ কিছু টেলিফিল্ম করেছিলাম, কিছু অ্যাড শ্যুট করেছিলাম, একটা মেগা সিরিয়াল পেয়েছিলাম। মেগা সিরিয়ালটা করা হয়নি কারণ সেই সময় আমার কার্ড তৈরি হয়েছিল না। একটা ছোট্ট গল্প বলবো তাহলে, সেটা কার্ড ছিল না, ফলে সেই সময় যে টেলিফিল্মের কাজ হতো কিছু কিছু, যেগুলো শর্ট ইউনিট নিয়ে একটু বাইরে গিয়ে কাজ হতো। তো এইরকম একটা শুটিং করতে গিয়ে একজন যে ফিমেল প্রোটাগনিস্ট, সে আমায় বলেছিল সাবান চেয়েছিল। তাই এখন সাবান আমার কাছে নেই, আমি প্রোডাকশন থেকে চেয়ে দিচ্ছি। তো সে আমার একটা গাল দিয়েছিল। তো আমি গালটা না, মানে আমি তাকিয়েছিলাম, আমি কোনো এক্সপেক্ট করিনি যে হঠাৎ করে একটি মেয়ে এরকমভাবে একটা গাল দেবে। তা আমি উল্টে আর একটা বলেছিলাম। গাল দিয়েছিলে? অ্যাকশন রিয়াকশন দিয়ে বলেছিলাম, ডিরেক্টর বলেছে রাস্তায় মুখ ঘষতে। সে কান্নাকাটি করে, চিৎকার করে, সারা ইউনিট এক করে নিয়ে। আমি খালি ডিরেক্টর প্রডিউসারকে একটাই কথা বললাম, যেখানে সম্মান নেই সেখানে আমি নেই। আর এমন ভাবার কোনো কারণ নেই যে বাড়িতে হাঁড়ি চাপিয়ে এসেছি, আপনার কাজ করে চাল কিনে নিয়ে গিয়ে সেই চালটা ফুটিয়ে খেতে হবে। আমি চললাম। এবার তারা বুঝতে পেরেছে যে ভুলটা সেই তার দিক থেকে হয়েছে। মেয়েটি এসে ক্ষমা চাইলো, প্রডিউসার ডিরেক্টর দুজনে বললো, ভাই এরকম করলে কাজের ক্ষতি হয়ে যাবে, করো। আমি কাজটা করলাম। এবার ওই টেলিফিল্মেই 6 মিনিট ডিউরেশন কম হয়েছিল, স্ক্রিপ্ট সব মানে কমপ্লিট। ডিরেক্টর আমাকে ইম্প্রোভাইজ করে 2টো সিন করতে বলেছিল। তাই ইম্প্রোভাইজ করে আমি সেই সময়, ওই মেয়েটিও ছিল সেই সিনে যার সঙ্গে গন্ডগোল, ইম্প্রোভাইজ করে 2টো সিন করেছিলাম। সেই 2টো সিন আমি নিজে যখন টিভিতে দেখেছি, আমার তখন নিজেকে টিভিতে দেখতে একটু ভালো লেগেছে, একটু ইচ্ছাও জেগেছে, মানুষজনও বাহবা বলেছে। এইবার হচ্ছে কি, একটু অভিনয় করার ইচ্ছা হচ্ছে। আমি তোমাকে বললাম আমাকে অভিনয় হলে দিস। এবার তুমি কি করছো, তুমি একটা কাজ করছো, আমাকে বলছে একটা কাজ আছে প্রদীপ দা, তুমি তাহলে 6 তারিখ 8টার সময় তোমার কল টাইম রইল। ঠিক আছে। আবার সে বলছো তোমাকে মেকআপের ব্যাগটাও আনতে হবে। এবার মেকআপও করতে হবে, অভিনয়ও করতে হবে। আমি মেকআপও করছি, অভিনয় করছি, অভিনয় যেখানে যাচ্ছি সেখানেও আবার মেকআপ করছি। আমার নাম হয়ে গেল প্যাকেজ প্রদীপ। এটা বেশ কিছুদিন চললো। আমি তখন ঠিক করলাম আমার আইডেন্টিটির একটা সমস্যা হচ্ছে। ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল, আমি বিদেশে মেকআপ নিয়ে পড়াশুনো করতে যাব, সব কিছু ঠিকঠাক, আমার টাকা পয়সা চোট যায়, মানে যিনি মধ্যস্থতা করে নিয়ে যাবেন সেরকম লোক। এই আঘাতগুলো এত পরপর হয়েছিল না, তখন মনে হয়েছিল যে থাক এখানে। তখন মেকআপ ম্যান ছিল, একটু খেয়াল করো পেছনের দিকে, তখন কেউ কাউকে মেকআপ আর্টিস্ট বলতো না। এখন সোমনাথ কুণ্ডু আসার পরে লোকজন মেকআপ আর্টিস্ট শব্দটা ব্যবহার করতে শিখেছে। এই মেকআপ আর্টিস্ট হতে চাওয়াটা ছিল আমার উদ্দেশ্য, মেকআপ ম্যান নয়। তাই যখন বিদেশের পড়াশোনাটা আমি করতে পারলাম না, টাকা পয়সাটা চোট গেল, সেই সময় আমি ঠিক করলাম যে তাহলে অভিনয়টাকেই পেশা হিসেবে নেব। এবার বাড়ির অবস্থাটা একেবারে খারাপ ছিল না বলে আমাকে একটু সাপোর্ট করে গেছেন তারা, মিথ্যে বলবো না। তার মধ্যে আরও কয়েকজন আছেন যাদের নাম না করলে, যেমন স্বপন নন্দী বলে এক ভদ্রলোক আছেন, বড় বাজারে কাপড়ের দোকান। মানে কোনো রকম কোনো জায়গা থেকে চেনা জানা অমুক তমুক কিছু নেই, কোনো একটা জায়গায় গিয়ে আলাপ হয়েছিল, তারপর থেকে আমাকে তার ভালো লাগে কোনো রকমভাবে। সেই ভালো লাগা থেকে আমাকে কোনো বিপদে পড়লেই উনি ঝাঁপিয়ে পড়তেন আমাকে সাহায্য করার জন্য। শুধু আমি নয়, আমার মতো আরও অনেকে আছেন যারা আজকে আরবানায় বসে আছেন। আরবানার 36 তলা 34 তলা কি 50 তলা আমি জানি না, তারা সেরকম মানুষও আছেন যাকে এই স্বপন নন্দী সাহায্য করেছিলেন।
কিন্তু তার বিয়ের কার্ডটা আবার আমার হাত দিয়ে তাকে নিমন্ত্রণ করা হচ্ছে, এরকম অবস্থাও তৈরি হয়েছে। সে আর যোগাযোগ রাখেনি। মানে কারণ অকারণে আস্তে আস্তে কেমন যেন গ্যাপ তৈরি হতে শুরু করলো। ইন্ডাস্ট্রিটার মানুষ, ইন্ডাস্ট্রির পুরো মানুষই কি ফেক? কি করে বলবো? আমি তবে একটা জিনিস বুঝেছি যে পেছন যদি ভোলা না যায় বড় হওয়া যাবে না। তোমাকে যদি বড় হতে হয় তাহলে তোমার পেছনটাকে ভুলতে হবে। মানে আজকে ধরো এই যে ভাই ক্যামেরা করছে, আমি ধরো একটা কাজ করছি, ধরো আমি একটা ছবি বানাচ্ছি, তোমাকে ডাকলাম, তুই মেকআপটা করে দেবে, ভাইকে বললাম ক্যামেরাটা করে দেবে, আমি ওকে বললাম এইটা করে দেবে, সবাই বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই মুহূর্তে তো আমি প্রথম কাজ, আমি তোমায় হয়তো পাও 5 টাকা, আমি তোমায় বলেছি 2 টাকা দেবো 2 টাকা দেবো 2 টাকা দেবো, কিন্তু আমি টাকাটা পেলে তবে দেবো। টাকাটা যদি না পাই তাহলে কী হবে জানি না। তারপরও তোমরা বিশ্বাস রেখেছো, তোমরা আমার সঙ্গে কাজ করেছো, আমি টাকাটা পেয়েছি, তোমাদেরকে 2 টাকা করে দিয়েছি। কিন্তু আগামীতে যখন আমি 500 টাকার কাজটা পেলাম তখন তোমাদেরকে আর কাউকে মনে রাখলাম না। এটা বোধহয় বড় হওয়ার প্রথম শর্ত, পেছন ভোলা। তোমার কখনো ইচ্ছে করেনি হার বানাতে গিয়ে 36 তলায় একটা ফ্ল্যাট কিনতে? আমি খুব সুখী, দারুণ আছি এখানে। আমার কারোর সঙ্গে কোনো ইঁদুর দৌড়ের প্রবণতা নেই, কারোর সঙ্গে আমি কোনো সময় দৌড়াতে চাই না। আমার যেটুকু প্রয়োজন আমার সেটুকু যদি হয়, আর সুন্দর, আমি দেখো 2 BHK একটা রুম আছে আমার, এই একটা বসার জায়গা, একটা রান্নাঘর আছে, খাওয়ার জায়গা আছে, সুন্দর করে আছি, হ্যাপি। মেকআপ ম্যান থেকে যখন মেকআপ আর্টিস্টের পরিচয় এলো সোমনাথ কুণ্ডুর হাত ধরে? না না না, সোমনাথ কুণ্ডুর হাত ধরে না, সোমনাথ কুণ্ডুর হাত ধরে ইন্ডাস্ট্রি শিখেছে মেকআপ আর্টিস্ট শব্দটা। ম্যান থেকে যখন আর্টিস্টে আসলো, তারপর তুমি যখন নিজের সম্মান বা নিজের আইডেন্টিটির জন্য নিজেকে অভিনেতা হিসেবে গড়লে, তারপরও তো ইন্ডাস্ট্রি সেই কালো দাগ মাখা হয়েই রইলো। সেখানে কি আদৌ রং বেরঙের রং এলো? জানি না জানি না জানি না, তবে এখন আমার যেটা মনে হয় এই মেকআপ এই ব্যাপারটা এখন কমেছে। মানে সেটে মানে মেকআপের যে দাদাটা হয়তো কাজ করছে তার নাম হয়তো কথার কথা গোবিন্দদা, এই গোবিন্দদা আমার একটু পাপ করে দাও, এই শব্দটা ভালো না এই মেকআপ একটু পাপ করে দাও, এটা ভালো। আশা করি এটা সবার কাছে খুব পরিষ্কার। তাই আমার মনে হয় এখন সেটা কিছুটা গোবিন্দদা একটু পাপ করে দাও এই জায়গায় এসছে। চোখে জল আসে কখন এগুলো আলোচনা হলে বা এগুলো রিকল হলে? একটুও না, একটুও না। কারণ আমি একটা জিনিস জানি, আমার জন্য তুমি যদি কাঁদো আমি তোমার জন্য কাঁদবো, তুমি যদি আমার জন্য না কাঁদো আমি তোমার জন্য একবার কান্না করার ইচ্ছাও প্রকাশ করব না। সত্যি কি কাঁদলো না কেউ তোমার জন্য? না, আমি চাইও না কেউ আমার জন্য কাঁদুক, এবং চাই না, জোর করে গলায় বলছি আমার জন্য কেউ কাঁদুক আমি চাই না। আমার অভিনয়ের মধ্যে থেকে লোকে যেমন আনন্দ যদি পেয়ে থাকে সেই আনন্দটা আবারও যদি পায়, আমি আছি, আমি ছেড়ে চলে গেছি, আর করব না, ইন্ডাস্ট্রিতে নেই, এই সমস্ত শব্দ আমি একবারও বলছি না, আগামীতেও বলবো না। এতগুলো দিনের যখন অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয় তখন পেছনে কখনো ফিরে তাকিয়ে আবার সেই পুরনো স্মৃতি হাতড়াতে ইচ্ছে করে? খুব ভালো প্রশ্ন করেছো, পেছনে ফিরে তাকাই কিনা। দেখো, পেছনে ফিরে আমি তাকাই না, কিন্তু স্মৃতিগুলো তো ভোলা যায় না, সব স্মৃতি থেকে যায়। যখন এখানে 2003 সালে যুদ্ধ করতে একদম পুরোপুরি পাকাপাকিভাবে এলাম, কতদিন খেয়েছি খাইনি আমরা যারা কয়েকজন রুমে ছিলাম তারাই জানি। আমরা চানাচুর খেয়ে জল খেতাম, প্রসঙ্গটা এলো তাই বলছি। কেন বলো তো? যাতে গ্যাস ফর্ম করে, গ্যাস ফর্ম করলে খিদেটা কম পাবে। আবার ঘরে যেদিন চানাচুরও থাকতো না সেদিন আমরা সারা রাত জেগে থাকতাম, সকালবেলা ঘুমোতে যেতাম। সকালবেলা ঘুমোতে গেলে ব্রেকফাস্ট লাগবে না, দুপুরের লাঞ্চ লাগবে না,
বিকেলবেলা ঘুম থেকে উঠতাম, আমাদের নেতাজি নগরের ওখানে একটা খাওয়ার জায়গা ছিল ভূপেন কেবিন, ওখানে গিয়ে ভাত খেতাম। বিকেলবেলা ভাত খেলে রাতের ডিনারটাও লাগতো না। এগুলো বলা যায়, কিন্তু পেছনে ওইভাবে আর তাকাই না, কিন্তু ওই ওই স্মৃতিগুলো থাকবে বস সারা জীবন, যতদিন বেঁচে থাকবো। একটা কথা বলা হয়, যখনই তুমি কোনো কিছুর পেছনে নিজেকে একদম 100% দিয়ে দেবে এবং তুমি সমস্ত লয়ালিটির সঙ্গে সেটাকে তুমি শেষ করবে, তুমি তার 4 গুণ রিটার্ন পাবে। সাকসেসফুলের তো আমার মনে হয় এটাই ডেফিনেশন, যারা মোটিভেট করে তারা এটাই বলে, কিন্তু তোমার ক্ষেত্রে কি সেগুলো আদৌ আর কাজে লাগে? না, এই কথাটাকে আমি মানি না যে আমার জীবনে কাজে লাগে কি না। আমি তো এখনও বেঁচে আছি, লাইভ। তো সুতরাং আমার সাকসেস কালকেও আসতে পারে, আবার 10 বছর পরেও আসতে পারে, আবার নাও আসতে পারে। আমি যদি জানি যে কালকে মরে যাব, তাহলে আজকে বলতে পারি যে আমার আসেনি বা আমার এসছে, সেটা আমার সাকসেস কালকেও আসতে পারে। তুমি কখনো নিজেকে অভিনেতা থেকে বের করে অন্য কোনো সুপারস্টার হওয়া বা একজন মানে পরিচিত সবার কাছে খুবই স্বনামধন্য হিসেবে নিজেকে কখনো লোকের কাছে নিয়ে গেছো, নাকি সবার কাছে পর্দার মাধ্যমে তুমি আসতে চেয়েছিলে? এই এই প্রশ্নটা আমি কি করে উত্তর দিই বলো তো? তুমি কিভাবে? এটা লোকজন বলবে যে আমি কিভাবে চেয়েছি নিজেকে রাখতে, লোকে বলবে। কিন্তু তবুও আমি বলছি, শোনো, আমি বাড়ি তো গোবরডাঙ্গা আমার তখন ছিল, এখন তো পাকাপাকিভাবে আমি চলে এসেছি এখানে। কিন্তু সেই গোবরডাঙ্গায় আমাদের তখন, আমি তখন কিন্তু মানে ইউনিভার্সিটি শেষ করে এখানে কাজের মধ্যে ঢুকে গেছি, অল্প বিস্তর কাজকর্ম করছি। সেই সময় বাড়িতে গিয়ে দেখতাম উল্টো দিকে যে আমার বাড়ির সামনে ওই ট্যাপ কল লাগিয়েছে নতুন, তখনও ড্রেনটা তৈরি হয়নি, ওখানটায় জল জমে থাকতো। আমি কিন্তু গামছা পরে ওই ড্রেনটাও পরিষ্কার করেছি। পাড়ার লোকেরা কিন্তু সেটা অস্বীকার কোনোদিন করেনি, আগামীতেও করবে না। তো সুতরাং আমার ওই কাছে যেতে হবে বলে পর্দার মাধ্যমটাকেই নিতে হবে এটা নয়। আমার দেখো, আমি যেহেতু থিয়েটারটা করেছি, আর ওই যে আমার এই এসছিলাম কিন্তু অভিনেতা হতে নয়, এসছিলাম আমি মেকআপ আর্টিস্ট হতে। কিন্তু তারপরে কোনো একটা ঘটনাচক্র আমাকে অভিনয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার সেই অভিনয়টা লোকজনও বলছে আমি পারছি, আমার নিজেরও ভালো লাগছে। ফলে ভালো লাগা আর সেটা যদি প্রফেশন হয়, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। তো সেই ভালোটাকে নিয়েই ছিলাম। কিন্তু কোনো পরিবেশ পরিস্থিতি আজকে আমাকে একটু দূরে সরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস রাখি এই পরিবেশ পরিস্থিতি আর থাকবে না, আমি আবার কাজের মধ্যে ঢুকবো, কাজ করব। যখন কাজ করতে লেছক্কা, তারপরে সেদিন দেখা হয়েছিল পাগলু, হরিপদ ব্যানওয়ালা, এত হিট হিট সিনেমা এবং প্রি প্রোডাকশন পুরো দুর্দান্তভাবে কাজ হচ্ছে, আমরা দেখেছি একটা লম্বা পিরিয়ডে শুটিং হচ্ছে। কিন্তু যখন আমরা সিনেমাতে সেগুলো দেখছি, কোথাও গিয়ে একটা শর্ট টার্মে সেই তোমার একটা ক্যারেক্টার নামছে এবং পরবর্তী সিনেমাতেও দেখছি একটা শর্ট টার্মে নামছে, এগুলোর কি কোনো বিশেষ কারণ ছিল, নাকি এডিটে বসে সেই জিনিসগুলো মনে হচ্ছে সত্যি এই সিনটা একদম ফেলে দেওয়ার মতো? দেখুন, এগুলো ডিরেক্টরের বিষয় এবং প্রডিউসার ডিরেক্টর নিজেরা বসে এটা ঠিক করেন যে কোন সিনটা থাকবে, কোন সিনটা থাকবে না, না থাকবে। এটার মধ্যে আমাদের অভিনেতাদের কোনো হাত নেই। তাই আমরা অনেক সিনেমায় অনেক অনেক সিন করেছি, কিন্তু ছবিতে গিয়ে দেখেছি কোনো সিনই নেই। ফলে এগুলোতে না আমাদের আর কিছু এসে যায় না। কারণ হচ্ছে তাদের একটা বক্তব্য শুনে আমি বুঝে গেছি বিষয়টা এইরকম। আমাকে খালি বলা হয়েছে পার ডে পেয়েছিস, বললাম হ্যাঁ। বলে তাহলে আর সমস্যা কোথায়? তো বিষয়টা যখন পার ডের মধ্যেই সীমাবদ্ধ, তখন থেকে আমি ঠিক করেছি আমাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটাই আমি করব। আমি কোনোদিন কোনো চুজি হইনি, কখনো চুজি হয়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমি ধরো একটা সাম্মানিক পাই, যে সাম্মানিকটা পাই সেই সাম্মানিকটার থেকে অনেক কম কিছু আমাকে বলা হলো, তখন আমি সেটাকে বলি যে ভাই এটা তো সম্ভব হবে না। এবার তারা যদি কখনো আমার সাম্মানিকের জায়গায় এসেছে, তখন তারা আমাকে দাঁড় করিয়ে রাখলো, আমার কিছু এসে যায় না। দিনের শেষে ওই পার ডে ওটাই আমার মাথায় ঢুকে গেছে। আক্ষেপ হয়? আক্ষেপ তো হয়ই, আক্ষেপ হবে না? যে মানে কি বলবো, আক্ষেপ হয় আমার নিজের প্রতি, নিজের নয়। আক্ষেপটা হয় এই ব্যবস্থাপনাটার ওপর, যে ব্যবস্থাপনাটা এই রকম কেন, যে আজকে একজন শিল্পী
সিনিয়র শিল্পী, সে আমাকে এটা বললো যে পার ডে পেয়েছিস তো, তাহলে আর সমস্যা কোথায়। এবারে সেও তাহলে বিষয়টা ফেস করে এসছে বলেই আমাকে এটা বললো যে পয়সা পেয়েছিস মানে বিষয়টা ওখানেই শেষ। ইন্ডাস্ট্রিতে শোনা যায় যে নাকি বন্ধু হয় না, এবং টলিউড তো সেই কথাই বলছে। তারপরেও কোথাও গিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে আমি যাদের সঙ্গে সাক্ষাৎকারে বসেছি তারা অনেকেই বলেছেন যে তাদের অনেক বন্ধু রয়েছেন, তাদের অনেক সহকর্মীরা তাদের বন্ধু। তোমার জীবনে কেউ বন্ধু হলো? আমি কোনো রকমভাবেই বলতে পারবো না বন্ধু হলো না, কারণ হচ্ছে যে ভদ্রলোকের নামটা বললাম স্বপন নন্দী, সে তো আমার রক্তের কোনো সম্পর্কই নয়, আমি তাকে কোনো দিন দেখিই নি। কলকাতায় আসার পর কোনো একটা জায়গায় গিয়ে তার সঙ্গে আলাপ হয়েছিল, সেই আলাপ থেকে তো সেটা বন্ধুত্ব। আজকে কত বছর হলো, প্রায় 22-23 বছর ধরে সেই ভদ্রলোকের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, স্টিল নাও। তাহলে বন্ধু হয়নি বললে ভুল হবে, আরও অনেক বন্ধু হয়েছে, তাদের নাম এই মুহূর্তে মানে কি বলতে গেলে অনেকটা বড় লিস্ট হবে, কিন্তু আমি সেই জন্য সবাইকেই বন্ধু বললাম। কিন্তু আমি তোমার কথা সমর্থন করেই একটা কথা বলি, ইন্ডাস্ট্রিতে বন্ধু মেলা ভার। কি মনে হয় যে এই যে এত মানুষ, এত ফেক, এত লয়াল, এত 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 শব্দ, নিজেকে কখনো রেখে ঢেকে মানিয়ে একটু শান্ত করে, বা মনে হয় যে একদম আনকাট যেটা আমরা প্রদীপদাকে পেয়েছি সেখান থেকে একটু সরে দাঁড়ালে কেরিয়ারটার ভালো হতো? বস আমি বলেছি সিদ্ধারা ভাঙা হলেও বিক্রি নাই, তা সুতরাং বিক্রি নাই তো নাই, কি হবে? আমি অভিনয় করছি না, অন্য কিছু করব, আমার কোনো কিছু করতে অসুবিধা নেই। আমি অটো চালাবো, ভ্যান চালাবো, রিক্সা চালাবো। আমার একটা সময়, আমি তোমাকে আজকে পরিষ্কার বলি শোনো, আমার বাবা খুব একটা সময় খুব গরিব ছিলেন। তারপর নিজের চেষ্টায় বাবা যখন ক্লাস 6-এ পড়ে বাবা মারা যান, মানে বাবার বাবা। তারপর বাবারা 5 ভাই ঠাকুমা, 6 জনের সংসার। সেই 6 জনের সংসার, বাবা 6-এ থাকাকালীন অন্যের দোকানে কাজ করতেন, সেখান থেকে বোধহয় 30 টাকা না 40 টাকা কিছু একটা মাইনে পেত। সেই টাকা দিয়ে সংসার চালিয়ে, তার মধ্যে 2 ভাইকে আবার ডাক্তারি পড়িয়েছে, ছোট 2 ভাইকে, আর বাকি নিজে সমেত আর যে 2 ভাই ছিল তাদেরকে সোনার দোকান করে দেওয়া, নিজে একটা দোকান করা, যে সব কিছু করেছে। সেটা আমি বলছি, আমি একটা সেই সম্ভ্রান্ত ঘরেই মানে জন্মেছি, মানে বাবার সেই গরিবী অবস্থায় আমার জন্মগ্রহণটা নয়। এমন একটা সময় ছিল যে সময় আমি চাইলেই একটা ড্রিঙ্কের লাইসেন্স পেয়ে যেতাম, মানে মদের দোকানের লাইসেন্স। সেটা আজকে নয়, আমি এটার কথা বলছি 2098 এরকম সালে। তাহলে সেই সময় যদি আমি ওইটা করে নিতাম, তাহলে আজকে তো আমাকে আর অভিনেতা হতে হতো না। বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে প্রদীপ, রিক্সা চালিয়ে খা, মদ বেচিস না। তো সেই সময় মানতে পারিনি, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে ঠিকই আছে, সম্মানটা সবার আগে। এই যে আমি সোজাভাবে চলি, সোজা কথায় বলি, আমি তো মানুষ, আমিও অন্যায় করি, আমি অন্যায় করলে একদম ক্ষমা চেয়ে নিই। ভুল তো হয় না, তা তো নয়, ভুল হলে ক্ষমা চাই। কিন্তু যদি কেউ ভুল করে আমার কাছে সোজা হয়ে সেই ভুলটাকে সত্যি প্রমাণ চেষ্টা করে, তখন আমার একটু রাগ হয়, তখন সেটা আমার প্রকাশ ঘটে। বাতিলের খাতাতে যারা স্পষ্টবাদী তাদেরকে বরাবরই রাখা হয়। তো তুমি এই বিষয়টা নিয়ে অবগত ছিলে যে আমি একজন স্পষ্ট বক্তা, আমি আমার খারাপটা খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো। সেই ক্ষেত্রে যদি কাজ থেকে আমাকে বিরতি নিতে হয় তাহলে বিরতি নিতে হয় না, আমি বিরতি নেইনি, আমি বিরতি নেবও না কোনো, মানে যতদিন আমার শরীর দেবে আমি বিরতি নেব না। আমি তো বলছি তো, এখনো ডিরেক্টর, প্রডিউসার তার ফোন করে ডাকেন না, ডিরেক্টর, প্রোডাকশন, প্রোগ্রামার, সবাই আমাকে ফোন করে, ভাই একটা ছবি দিচ্ছি তোমার অমুক সিরিয়ালে অমুক চরিত্রের জন্য, তোমার সম্মতিটা নিলাম, চ্যানেল থেকে যদি হ্যাঁ করে তাহলে তুমি করতে পারবে তো? আমি প্রথমেই বললাম, তো আমাকে বোধহয় তোমাদের প্রয়োজন নেই, নিচ্ছ নাও। প্রদীপদা,
যখন পরপর হিট কাজ তখন একটা মানে আর্থিক সংকট তো বলবো না, তখন একটা ভালো ফেজ যাচ্ছে, তারপর যখন দুম করে কাজগুলো হারিয়ে গেল এক এক করে, তখন সেই সময়টা নিজেকে কি করে ফাইন্যান্সিয়ালি স্টেবল করেছিলে? কিছু জমানো টাকা ছিল, সেগুলো খরচা করছিলাম। কাজ করে তো কিছু টাকা রোজগার করেছিলাম, সেগুলো খরচা এটা কি করছিলাম। ভবিতব্য ছিল? এরকম ভবিতব্য কি ছিল সেটা তো ভগবানই বলতে পারবে। তোমার কখনো মনে হয়নি নিজের ভবিষ্যৎ বা নিজের ভবিতব্যটাকে নিজে আঁকি? দেখো, কেউ একে কিছু করতে পারে না। তাহলে তাহলে আমাদের মাইকেল জ্যাকসন মারা যেতেন না। তার 12 জন ডাক্তার ছিল সর্বক্ষণের সঙ্গে। সে কি খাবেন কি খাবেন না, কতটা পরিমাণে ওষুধ খাবেন, কোন সময় কোন ওষুধ খাবেন, তাহলে উনি ওইভাবে মারা যেতেন না। তাহলে উনি তো ভবিতব্য আঁকার জন্যই এই সমস্ত লোকগুলোকে রেখেছিলেন। তাহলে তিনি কি আঁকতে পেরেছেন? উনি কি চেয়েছিলেন ওই বয়সে উনি চলে যাবেন? ভবিতব্য নিজে আঁকা যায় না, ভবিতব্য আঁকেন উনি। তুমি মোটামুটি একদম অবগত যে জীবনে যাহাই আসুক আমি সত্যের লহ থাকবো। আমি দেখো, আমি একটা কথা বলি, আমি একটা মানুষ, সত্যের লহ থাকবো মানে আমি যে আজকে এই কথাগুলো জোর গলায় বলছি মানে যে আমি কোনো ভুল করব না, কোনোদিন কোনো ভুল করিনি এরকমটি নয়। আমি যে ভুলগুলো করেছি আমার জ্ঞানে অজ্ঞানে, আমি সবটার জন্য ক্ষমা প্রার্থী। আর আগামীতেও যদি কোনো ভুল করি সেটার জন্য ক্ষমা চাইতে আমি এরকম অকপটভাবেই চাইবো। কিন্তু তুমি যদি কিছু ভুল করো তার মানে সেটার ক্ষমা নেই, সেটাও নয়। ভুল করলে সেটা তোমাকে মানতে হবে যে ভাই আমি ভুলটা করে ফেলেছি, হয়ে গেছে, এটা সলিউশন কি? সলিউশন খোঁজা হবে। তুমি ভুল করেছো তোমাকে মেরে দেবো, আমি ভুল করেছি আমি বেঁচে থাকবো, তা নয়। তুমিও মানুষ আমিও মানুষ, ভুল তুমিও করতে পারো আমিও করতে পারি। আমি যদি মেনে নিই যে আমি ভুল করেছি, সরি, তারপর তুমি কি করবে? তাহলে একটা সলিউশন খুঁজবে। তুমি ভুল করেছো, তুমি যদি বুঝতে পারো ভুল করেছি, তাহলে একটা সলিউশন খোঁজা হবে। কিন্তু তুমি যদি এখন বলো না সূর্য পশ্চিম দিকে ওঠে, আমাকে সেটা মানতে হবে, তাই আমি মানবো এখানে থরি বসে? এই যে কাজ এতগুলো হিট হিট সিনেমা তোমার, তারপর একটা লম্বা বিরতি, সেই সময় একটা আর্থিক সংকট যেটা প্রত্যেকটা মানুষে ফেস করে, তার যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, তুমি সেই সময়টা কি করে চলেছিলে? না দেখো, একটা সময় ছিল যখন যে জমানো টাকা কিছু ছিল সেগুলো খরচা করেছি। তারপরে তো দেখো, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। এবার সত্যিই তো প্রশ্ন, তাহলে আমার চলছে কি করে? আসলে তুমি যত বেঁধে রাখবে না তত দেখবে বেরোনোর জায়গা পরিষ্কার হয়। এই যে ইন্ডাস্ট্রি যারা দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রিকে শুধরে দেওয়ার চেষ্টা করছে, এই টেকনিশিয়ান নিতে হবে, এতজন নিতে হবে, না হলে এই ছবি করা যাবে না, কত ছবি বিদেশ থেকে ফেরত চলে এলো, করতে দেয়নি, এগুলো তো শুদ্ধিকরণের অংশ ছিল না। তো এই শুদ্ধিকরণ করতে গিয়ে যে পরিমাণ ছবি এখনো বাইরে হয়, সেই বাইরে হওয়া কিছু ছবিতে কাজ পাই। আর আমি একটু মঞ্চে আমাকে ডাকে, সেখানে আমি 0.5 ঘন্টা 40 মিনিটের একটা প্রোগ্রাম করি, সেখান থেকে কিছু রোজগার হয়, চলছে হেসে খেলে। শুধু মাঝে মাঝে আমার ছেলে একটা শব্দ বলে, তখন আমার একটু ভাবনায় আসে যে সত্যি কি তাহলে আমি ভুল? আমার ছেলে খুবই ছোট, দেখেছো ক্লাস 4-এ পড়ে। ও আমাকে বলে, তাহলে বাবা তুমি আর রাজনীতি করো না, আর এই সমস্ত দরকার নেই। তা আমি ছেলেকে একটা জিনিসই বোঝাবার চেষ্টা করি, বাবা রাজনীতি করার দরকার হয় না যদি তোমার লক্ষ্যটা ঠিক থাকে। তার আমরা এখানে লক্ষ্য ঠিক রাখলে শুধু হবে না, এখানে তোমার পেছনে কিছু লোকও থাকতে হবে, নাহলে তুমি ওই একা চিল্লে গেলে গ্যালিলিও হয়ে যাবে। মানে গ্যালিলিওর একটা সময় গ্যালিলিওর সত্যি কথাটাকে তো সবাই মিথ্যে বলে চাপিয়ে দিয়েছিল। তার ফলে আজকে তুমি যদি একটা সত্যি কথা ওরকমে বলতে থাকো, সবাই তোমাকে মিথ্যে বলে চাপিয়ে দেবে। ফলে তোমার পেছনে কিছু লোক যদি না থাকে, তোমার সত্যিটাকে সত্যি বলে আর প্রমাণ জীবনে করতে পারবে না। যে কারণেই এখন ওই রং মাখার প্রয়োজন। এবার একটা কথা বলি, যে এই রং মেখেছি মানেই যে আমি একদম জীবনে সব সত্যি করে গেছি, মিথ্যে কিছু করিনি বা অন্যায় কিছু করিনি, এরকমটি নয়।
সব কিছু মিলেই একটা জীবন, একটা লাইফ, সব কিছু আছে। কিন্তু তার মানে এইরকমটি ভাবতে পারি না যে একটা মানুষ চুরি করে যাবে আর তাকে সমর্থন করে যাব, তার পেছনে আমি গলা লড়িয়ে যাব, তার সঙ্গে হাঁটতে যাব। চোর ডাকাতের জন্য আমি নেই, এটুকু বলতে পারি। তোমার জীবনে একটা রাজনীতি, একটা রাজেরও বড় অবদান, রাজ চক্রবর্তীর একটা বড় অবদান রয়েছে জীবনে। সেখান থেকে গিয়ে সেই বন্ধুত্ব কি এখন পুরো ফ্যাকাশে? রাজ চক্রবর্তী না না, আমরা তো একসঙ্গেই থাকতাম একই ঘরে। আমাদের জীবনটা প্রায় আমার তো শুরু ওই এক ছাদের নিচে, আমরা তিনজন, আমি, রাজ আর প্রসূন। যোগাযোগটা একটু কমেছে, অনেকটাই কমেছে। তোমার দিক থেকে কোনো নতুন করে যোগাযোগ করার চেষ্টা? দেখো, এই সময় নতুন করে কারোর সঙ্গে যোগাযোগ করা মানে সবাই বুঝবে কাজ নেই, স্বার্থ নিয়ে এসছে। তা আমি কারোর ওই ভর্তি হাঁড়িতে এই মুহূর্তে আমি বাটি নিয়ে যাব না, বিষয়টা এইখানে। সহজ কথায় থেকো, সহজভাবে থেকো। আমরা আজকে আড্ডা শেষ করব। আমরা খুব সিরিয়াস একটা আড্ডা দিচ্ছিলাম, খুব সিরিয়াস, এবং বিভিন্ন কথার মাধ্যমে প্রদীপদার গলার ভয়েস আপ ডাউন এবং মুখের এক্সপ্রেশন এত রকম সিরিয়াস হয়ে গেছে। এবার আমরা সত্যি আজকের আনকাট আড্ডা শেষ করব। না না, শেষ করব না, শেষ আমি করব। সেটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান দিয়ে। বাহ, আমাদের আজকে উপরি পাও না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আলু বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ঝিঙে বেচো পাঁচশিকেতে, 1000 টাকা সোনা, ঝিঙে বেচো পাঁচশিকেতে, 1000 টাকা সোনা। হাতে কলম জনম দুঃখী, হাতে কলম জনম দুঃখী, তারে বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব না তো মানা, ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব না তো মানা। বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ভেবে দেখুন কি বেচবেন আর কি রাখবেন। আজকে আড্ডা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট জানতে অবশ্যই শুধুমাত্র চোখ থাকবে সিটি সিনেমাতে, কারণ পরবর্তী আপডেট শুধুমাত্র এখানেই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।